আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ট্রিপল ক্লিক একাডেমির ভিডিও এডিটিংয়ের বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আলামিন মোহাম্মদ। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে উপনীত হয়ে গিয়েছি। গত ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জেনেছি ভিডিও এডিটিং শিখে আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো, অথবা এটার ডিমান্ড কোন কোন জায়গায় রয়েছে। আমরা আমাদের এই বেসিক টিউটোরিয়াল অর্থাৎ এই কোর্সে কী কী শিখবো এই বিষয়েও কিন্তু আমরা একটা ভালো আইডিয়া পেয়েছি। আমরা জানতে চেষ্টা করেছি আমাদের সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে বেসিক কিছু ব্যাপার। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা, এখানে আমাদের প্রথমেই কোর্স আউটলাইন রয়েছে। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেগুলো, এবং আজকের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো ফাইল ম্যানেজমেন্টের ব্যাপারটা আমি প্রথমে আপনাদেরকে একটু শেয়ার করে নিই। ফাইল ম্যানেজমেন্ট বিষয়টা আসলে কী? দেখেন, অন্য যে গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ, ওইখানে আপনি যে কোনো ফটো, যে কোনো ডকুমেন্ট, যে কোনো বিষয় নেন, সেটা কিন্তু সেই সফটওয়্যারে সেভ থেকে যায়। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, এই সফটওয়্যারগুলোতে কিন্তু সেভ থাকে না। কোনো কারণে যদি মূল ফাইল থেকে ডেটাগুলো সরে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানেও লোকেশন মিসিং দেখা যাবে। এই জন্য আমাদের এই ফাইলগুলো কিন্তু সুন্দর করে কাস্টমাইজ করে রাখতে হয়, ফাইল ম্যানেজমেন্ট করে রাখতে হয়। এবং আপনার যদি 1 বছর পরে এই প্রজেক্টটার যিনি ক্লায়েন্ট আছেন তিনি যদি আপনাদেরকে বলে একটু আমার কালারটা চেঞ্জ করে দাও, আমার একটু ফন্টটা চেঞ্জ করে দাও, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা ম্যানেজমেন্ট থাকলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই ফাইলে ঢুকে অটোমেটিকলি কাজ করে দিতে পারবেন। তো এই জন্য ফাইল ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা ফাইল ম্যানেজমেন্টটা প্রথমে একটু দেখে নিই। তো আমরা আমাদের একটু ডেস্কটপে চলে গেলাম। আমরা এখানে একটা ফোল্ডার করব, নিউতে গেলাম এবং একটা ফোল্ডার করলাম। ফোল্ডারে আমরা নাম দিয়ে দেবো হচ্ছে আপনাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যেই নামে আপনারা চিনেন সেই নামে দিয়ে দিবেন। আমি আপাতত ক্লাস 2 নামে একটা ফোল্ডার করে ফেলছি, ক্লাস 2। ওকে, তো এটার ভিতরে আমি আবার 3টা ফোল্ডার করব। একটার নাম হচ্ছে স্টক, আরেকটার নাম হচ্ছে ডেভেলপ, আরেকটার নাম হচ্ছে রেন্ডার। এখন আমরা কোনটার মধ্যে কি রাখবো এই বিষয়টা একটু এক্সপ্লেন করে নিই। স্টক মানে আমরা জানি জমা করা, একত্রিত করা। স্টকের মধ্যে আমরা এই নতুন প্রজেক্টের মধ্যে ফটো, ভিডিও, অডিও যা কিছু আছে সব কিছু আমরা এখানে এনে জমা করে রাখবো। এখান থেকে আমরা মূলত সফটওয়্যারে ড্র্যাগ করে করে কাজ করব। পরে আসছে রেন্ডার মূলত ক্লায়েন্টকে আমরা ফাইনাল যেই ভিডিওটা বুঝিয়ে দেব সেটাই মূলত আমরা এখানে রাখবো। পরে ডেভেলপ মানে আমরা জানি যে ডে বাই ডে উন্নীত করা। আমরা যে ফাইলটা এডিটেবল ফাইলটা আছে অর্থাৎ প্রজেক্ট ফাইল, ক্লায়েন্টের যে কাজটা প্রতিদিন একটু একটু করে ঢুকে কাজ করব, সেই ফাইলটাই মূলত আমরা এখানে রাখার চেষ্টা করব। তো যেহেতু প্রতিনিয়ত ক্লায়েন্টের আমাদের কাজ করতে হয়, এই জন্য আমরা যেটা করি, আগেই অটোমেটিকলি একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার করে রেখেছি এবং এটার মধ্যে 3টা ফোল্ডার করে রেখেছি। এখান থেকে কপি করে জাস্ট যখনই নতুন কোনো প্রজেক্ট হয় আমরা কিন্তু সেখানে পেস্ট করে দিই। তাহলে কিন্তু আমাদের নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হয় না, খুবই ইজিলি আমরা কাজ করতে পারি। তো আশা করি আপনারা ফাইল ম্যানেজমেন্টটা ভালো করে জেনে ফেলেছেন। এখন আমরা সরাসরি সফটওয়্যারের মধ্যে চলে যাব। চলেন আমরা সফটওয়্যারে ক্লিক করি। তো আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে। শুরুতে আমরা একটু বলে নেই, আমরা মূলত 2023 ভার্সন দিয়ে আপনাদেরকে শেখাবো। আপনারা অন্য ভার্সনেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ম্যাটার না। কিছুটা হয়তো পার্থক্য হবে, অতটা বেশি পার্থক্য হবে না। আপনারা একটু এটার সাথে মিলিয়ে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। তো শুরুতে আমরা যেহেতু এটা একটা নতুন প্রজেক্ট, এই জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, এখানে প্রথমে প্রজেক্ট লোকেশন, এখানে ক্লিক করে আমরা লোকেশনটা ধরাই দেব আমরা কোথায় রাখতে চাই। তারপরে সবাই জানেন লোকেশনটা আমরা কোথায় রাখবো, অবশ্যই ডেভেলপে। কারণ হচ্ছে এটা এডিটেবল ফাইল আমরা ডেভেলপের মধ্যেই রাখতে হয়। আমরা ডেস্কটপে চলে গেলাম, ক্লাস 2তে চলে গেলাম এবং এখান থেকে ডেভেলপে ক্লিক করে আমরা ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। ওকে, আর আমাদের এখানে কিছু করতে হবে না, আমরা সরাসরি চলে যাই হচ্ছে ক্রিয়েটে। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যার কিন্তু মূল ইন্টারফেসটা চলে আসছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনারা যখন মাত্র ওপেন করবেন তখন এটাকে 4 ভাগে বিভক্ত থাকবে। প্রথমটা হচ্ছে আমরা প্রজেক্ট প্যানেল, উপরটা সোর্স মনিটর, নিচেরটা টাইমলাইন এবং উপরটা প্রজেক্ট মনিটর। আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আজকে প্রথমে একটু জেনে নেব যে এই যে আমাদের যে টাইমলাইনটা, এটাকে কিভাবে আমরা বড় করব, কিভাবে আমরা ক্লায়েন্টের কাজ প্রপারলি করার ক্ষেত্রে টাইমলাইনটাকে আমাদের সুইটেবল অনুযায়ী আমরা রাখবো। তো আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারি, উপরে নিচে নিতে পারি। যেমন এখানে প্রজেক্ট ফাইল আছে, এটাকে আমরা যদি ধরে টান দিয়ে উপরে এই যে একেবারে সোর্স মনিটরে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে।
এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিমিয়ার প্রোতে বেশ কিছু বেস্তি বিষয় এখানে রয়ে যাবে, সেগুলো আমরা ক্লোজ করে দেব, সামনে আনার কোনো দরকার নেই। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা নিয়ে আসবো। তো এই জন্য মিডিয়া ব্রাউজারটা আমাদের প্রয়োজন নাই, ক্লিক করে ক্লোজ করে দিচ্ছি। লাইব্রেরিটাও প্রয়োজন নাই, ক্লোজ করে দিচ্ছি। ইনফোটা প্রয়োজন নাই, ক্লোজ করে দিচ্ছি। জাস্ট শুধু ইফেক্টসটা আমরা ধরে আমরা ডান পাশে আমাদের যে প্রোগ্রাম মনিটর আছে, প্রোগ্রাম মনিটরের ডান পাশে একটা আলাদা করে প্যানেল তৈরি করে নিচ্ছি এবং এটাকে আমরা টান দিয়ে ডানে বায়ে নিয়ে নিচ্ছি। হিস্ট্রিও আমাদের দরকার নেই আপাতত, মার্কারটাও দরকার নেই। তো এখন আমাদের কিন্তু যে টাইমলাইনটা আছে বিশাল বড় হয়ে গেছে। এখন কিন্তু এই টাইমলাইনে আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবো। ছোট টাইমলাইন হলে কাজ করে মজা নাই। ওকে, তো আমরা এখানে কিন্তু টাইমলাইনটা বড় ছোট করতে পারি। একবারে 4টা প্যানেল থেকে আমরা কর্নারে যদি টান দেই, এভাবে ডানে বায়ে যদি টান দেই, আমরা কিন্তু বড় ছোট করতে পারি আমাদের মন মতো। তো আমরা কাস্টমাইজ প্যানেলটা দেখে ফেললাম কীভাবে আমরা ওয়ার্ক পেজটা আমাদের স্বাচ্ছন্দ্য মতো সাজাবো, যাতে করে ক্লায়েন্টের কাজ খুবই ইজিলি করতে পারি। তো এখন আমরা দেখব হচ্ছে কীভাবে প্রিমিয়ার প্রোতে আমরা ভিডিও ইম্পোর্ট করব অথবা যে কোনো ডেটা ইম্পোর্ট করব। তো কয়েকভাবে মূলত প্রিমিয়ার প্রোতে ডেটা ইম্পোর্ট করা যায়। আমরা সবগুলো প্রসেসই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে আমরা যদি এখান থেকে ইম্পোর্টে যাই, আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে ইম্পোর্ট এবং সাথে কিন্তু শর্টকাটও দেওয়া আছে। আমরা ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ড্রাইভে নিয়ে গেল। আপনাদের অন্য ড্রাইভে থাকতে পারে ডাটাগুলো, ওইখানে যেয়ে আপনারা জাস্ট ভিডিওটাতে ক্লিক করবেন। এভাবে ক্লিক করে যদি ওপেনে ক্লিক করেন, অটোমেটিকলি কিন্তু ভিডিওটা আমাদের প্রজেক্ট প্যানেলে চলে আসবে। অথবা আমরা চাইলে শর্টকাট ইউজ করে করতে পারি। Ctrl+I প্রেস করে যদি আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন শিপ নামে একটা ভিডিও আছে, এটাতেও আমরা নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা আনতে পারি। অথবা চাইলে খালি জায়গায় যদি ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেক্ট করে নিয়ে আসতে পারি। অথবা আমরা প্রফেশনালরা যেই পদ্ধতিটা ইউজ করি সেটাও আপনারা ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আমরা এভাবে দুটো ধরে এভাবে টান দিয়ে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা সফটওয়্যারের মধ্যে ঢুকাই দিই, সেই ক্ষেত্রে এভাবেও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন ইজিলি। তো আশা করি আপনারা ইম্পোর্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে আপনাদের সিকোয়েন্স নিতে হবে। তো শুরুতে আমি একটু আইডিয়া নিয়ে নিই সিকোয়েন্স কাকে বলে। সিকোয়েন্স মূলত একটা আর্ট বোর্ডের মতো। যেমন আপনি যদি কোনো আর্ট করতে পছন্দ করেন, আপনি যদি কোনো আঁকাআঁকি করতে পছন্দ করেন, আপনার সামনে যখন কোনো একটা সাইজের আর্ট বোর্ড দেওয়া হবে, সেই সাইজের ভিতরেই কিন্তু আপনার কাজ করতে হবে, বাইরে কিন্তু কাজ করতে পারবেন না। ঠিক সেমভাবে বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিন্তু তাদের ভিডিও মেক করতে দিতে পারে, এডিটিং করতে দিতে পারে। কেউ সোশ্যাল মিডিয়া, কেউ ইনস্টাগ্রাম, কেউ টিকটক, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিন্তু আমাদের এটা এডিট করতে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্ল্যাটফর্ম বেঁধেই মূলত আমাদের সিকোয়েন্সটা নিতে হয়, মানে আমাদের আর্টবোর্ডটা কত বড় হবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আমরা যদি ফেসবুকে যাই, দেখতে পাচ্ছেন সময় টিভির যেই ফেসবুকের ভিডিওটা, এটা হচ্ছে 2000x2000 মানে স্কোয়ার সাইজ। এটা মোবাইলের জন্য খুবই সুইটেবল এবং পারফেক্ট। আমরা যদি ইউটিউবে একটা চ্যানেল দেখি যে 2 সেন্ট পডকাস্ট, আমরা এখান থেকে শর্ট ভিডিওগুলো যদি দেখি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিলস ভিডিও। ফেসবুকে রিলস বলে এবং ইউটিউবে শর্ট ভিডিও বলে, একটু লম্বালম্বি। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে শর্টস ভিডিও। এগুলো আবার সাইজ ভিন্ন। এবং আমরা যদি তাদের ভিডিও সেকশনে ঢুকি, দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কি 1920x1080। এই যে সাইজের তারতম্য, এই সাইজের তারতম্যগুলোই মূলত সিকোয়েন্সের মাধ্যমে করা হয়। তো চলুন আমরা একটু সিকোয়েন্সটা ক্লিয়ার করি। আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। তো সাধারণত আমরা যে কোনো প্রজেক্ট শুরু করব, আমরা যদি এখান থেকে সরাসরি ভিডিওটা টান দেই, অটোমেটিক্যালি কিন্তু এই ভিডিওর ফ্রেম সাইজ অনুপাতে আমাদের কিন্তু সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা এভাবে নাও করা লাগতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করা লাগতে পারে। এক্ষেত্রে কাস্টম কীভাবে আমরা সিকোয়েন্স তৈরি করব, আমরা সরাসরি ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউতে চলে যাব, নিউ থেকে আমরা সিকোয়েন্সে যাব। সিকোয়েন্সের প্রথমেই দেখতে পাবেন সিকোয়েন্স প্রিসেট থেকে আপাতত আমরা ডিজিটালের যেই প্রিসেটটা আছে একেবারে নিচে DSLR, এটা আমরা 1080p এটা নিয়ে নিচ্ছি এবং আমরা সেটিংসে চলে গেলাম। সেটিংস থেকে আমরা এখান থেকে যে ফ্রেম সাইজটা আছে, আমরা চাইলে 1920x1080 দিয়ে দিতে পারি। তাহলে আমাদের ইউটিউবের যেই পারফেক্ট একটা সাইজ আছে এটা চলে আসবে। যেমন এটা আমরা রাখলাম 1920x1080, পরে এটা স্কোয়ারই রাখলাম আমরা, এবং এখান থেকে আমরা ফ্রেম রেটটা রাখতে পারি 30, কারণ ইউটিউবের জন্য হচ্ছে 30 fps-টাই সুইটেবল। তারপরে আমরা আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ওকে প্রেস করে দিচ্ছি। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1920x1080 একটা ফ্রেম চলে আসছে। তো এটা মূলত ইউটিউবের জন্য পারফেক্ট। আমরা যদি এখন ফেসবুকের জন্য সুইটেবল 2000x2000 একটা সিকোয়েন্স নিতে চাই, কীভাবে নিব? আমরা আবারও ফাইলে চলে গেলাম, নিউতে চলে গেলাম, সিকোয়েন্সে চলে গেলাম। সিকোয়েন্স থেকে আমরা সেটিংসে যদি যাই, এখান থেকে আমরা নিলাম হচ্ছে 2000x2000। হ্যাঁ,
কারণ হচ্ছে আমরা ফেসবুকের সিকোয়েন্স অনুযায়ী কাজ করব। ওকে 2000/2000 যেভাবে আছে ওইভাবেই থাকুক, আমরা ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমাদের দুটো সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। আগেরটা হচ্ছে সিকোয়েন্স 2, এটা 1920/1080 এবং এটা হচ্ছে আমাদের 2000/2000। এভাবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য যেই প্ল্যাটফর্মের যেটা চাহিদা সেই অনুযায়ী কিন্তু আমরা সিকোয়েন্স নিতে পারি আমাদের ফ্রেম সাইজটা কম বেশি করে। এটাই হচ্ছে সিকোয়েন্স। আশা করি আপনারা ব্যাপারটা বুঝে গিয়েছেন এবং বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু এই সাইজগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন কাটাকাটি দেখব কিভাবে ভিডিওকে ট্রিমিং করতে হয়, আমাদের প্রয়োজন মাফিক কিভাবে অযাচিত অংশগুলো কেটে ফেলে দিতে হয় সেই বিষয়টা দেখব। তো শুরুতে আমরা একটা ভিডিও ড্র্যাগ করে নিচ্ছি আমাদের টাইমলাইনে। আমরা প্রথম অপশনটা আপাতত দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রোগ্রাম মনিটরে চলে আসছে। এটাকে আমরা একটু জুম করে দিচ্ছি। আমরা নিচে একটা লাঠির মতো অপশন দেখতে পাবো। এটা যদি আমরা টেনে নেই ডান দিকে তাহলে কিন্তু আমাদের জুম আউট হবে এবং বাম পাশে নিয়ে গেলে কিন্তু জুম ইন হবে। এটা আমরা শর্টকাটও ইউজ করতে পারি, কিবোর্ডের প্লাস এবং মাইনাস। ওকে, তো আমরা মূলত দুইভাবে কাট করতে পারি। একটা হচ্ছে আমরা আগে নির্ধারণ করতে হবে আমরা কি ভিডিওর শুরুর অংশ কাটতে চাই নাকি শেষের অংশ কাটতে চাই। যদি শুরুর অংশ কাটতে চাই তাহলে আমাদের কার্সারটা একেবারে শুরুতে নেওয়ার সাথে সাথে আমাদের একটা কিন্তু লাল কালারের একটা আইকন আসছে, এটাতে ক্লিক করে জাস্ট আমরা যদি ডান পাশে টান দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের শুরুর অংশটা কেটে যাচ্ছে। ঠিক সেমভাবে আমরা যদি ভিডিও শেষে যাই, শেষে গিয়ে যদি আমরা ক্লিক করে বাম দিকে টান দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাম পাশটা কেটে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা শুরুর অংশ এবং শেষের অংশ কাটতে পারি। তো এখন আসছি যে আমরা যদি মাঝখানের কোনো পয়েন্ট কাটতে যাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা টুলসের মাধ্যমে কাটতে হবে। সেই টুলসের নাম কি? সেটার নাম হচ্ছে রেজর টুল। রেজর টুলের কাজও হচ্ছে কাটাকাটি করা। আপনি যদি রেজর টুলটা সিলেক্ট করে যে কোনো জায়গায় কার্সারটা নিয়ে আপনি বড় বড় কাটতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মন মতো যেখানে ইচ্ছে এভাবে ক্লিক করলে কিন্তু কেটে যাবে। তো এই ক্ষেত্রে আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি একটু দেখে নেবেন কোন জায়গা থেকে কোন জায়গাটুকু কাটতে চাচ্ছেন, কার্সারটা এদিক সেদিক নিয়ে দেখে নেবেন। তো আমরা ধরেন এতটুকু অংশ থেকে আমরা একটু সামনে গেলাম, এতটুকু অংশ কাটতে চাচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ফুটেজটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন আমরা ফুটেজটাকে ডিলিট করব কিভাবে? আমরা অবশ্যই যখন আমাদের রেজর টুলের কাজ শেষ হয়ে যাবে আমরা সিলেকশন টুলে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে মাঝখানে যে অংশটুকু কাটলাম এটাতে ক্লিক করে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি তাহলে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। অথবা আমি কন্ট্রোল জেডে যাচ্ছি, আমাদের ফুটেজে ক্লিক করে আমরা যদি রাইট ক্লিক করি এখানে আমরা ক্লিয়ার নামে একটা অপশন পাবো, এখান থেকেও কিন্তু আমরা ক্লিয়ার করে নিতে পারবো। তো এখন এই যে এখানে বিরাট বড় একটা খালি জায়গা তৈরি হলো, এই খালি জায়গাটাকে কীভাবে আমরা ভরাট করব? অবশ্যই পরের ফুটেজটাকে টেনে নিয়ে এসে আমরা ভরাট করব না, কিন্তু এইভাবে যদি আমরা এক্সপোর্ট দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা এখানে কালো অংশ আসবে। এই জন্য আমরা পরের অংশটা টেনে আমরা ভিডিওর সাথে মিলিয়ে দিলাম। এটাও মূলত কয়েকভাবে করা যায়। যেমন আমি কালো অংশের মধ্যে ক্লিক করে আমরা যদি রাইট ক্লিক করি, রিপেল ডিলিটে যদি ক্লিক করি অটোমেটিকলি মিলে যাচ্ছে। আরেকভাবে আমরা মিলাতে পারি, আমরা কালো অংশতে ক্লিক করে আমরা যদি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে কিন্তু মিলে যাবে। তো আমরা কাটাকাটির বিষয়টা বুঝে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে স্লো মোশন, কীভাবে একটা ভিডিওকে স্লো মোশন, রিভার্স এবং স্পিড মোশন করতে হয়। তো স্লো মোশনের আগে আপনাদেরকে একটা বিষয় বলে নেই, অবশ্যই স্লো মোশন যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলোর FPS বেশি থাকতে হবে। যদি FPS বেশি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওগুলোকে যখন স্লো করবেন তখন কিন্তু এখানে যেই ফটোগুলো অর্থাৎ ফ্রেমগুলো আছে সেগুলো একটু বেশি ফাঁকা হওয়ার কারণে এগুলো ঠেকে ঠেকে আসবে, স্মুথলি চলবে না। এই জন্য অবশ্যই যে অংশটা আপনি স্লো মোশন করবেন সেটা একটু বেশি FPS-এ শ্যুট করবেন, তাহলে কিন্তু খুবই স্মুথলি আপনি ভিডিওর মধ্যে আপনারা চালাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এই ভিডিওটা নিচ্ছি না কারণ এই ভিডিওটার বেশি FPS নাই, আমরা এই ভিডিওটা টান দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, অনেকেই বলতে পারেন যে ভিডিওর FPS-টা চেক করব কিভাবে? আমরা এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের যে শেপটা আছে, শেপের ডান দিকে যদি আমরা ক্লিক করি আমরা প্রপার্টিজ একটা পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে কিন্তু এখানে ফ্রেম রেটটা আমরা দেখতে পাবো। ফ্রেম রেট হচ্ছে মাত্র 23.98 ফ্রেম রেট। এবং আমরা যদি পাশের ভিডিওটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাই এবং এখান থেকে আমরা সেটিংসে চলে যাই, ডিটেলসে চলে যাই, এখানে কিন্তু আমরা 50 FPS দেখতে পারি। তার মানে আমরা 50 FPS-এর ভিডিওটা পেয়েছি। এটাকে স্লো মোশন খুবই সুন্দর করে করা যাবে। আমরা প্রিমিয়ার ভিতরে চলে গেলাম, আমরা এই ভিডিওটাই ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এখানে। ওকে, চেঞ্জ সিকোয়েন্স দিয়ে দিলাম। ওকে, তো আমরা এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা এটাকে যদি স্লো মোশন করতে চাই কিভাবে করব? আমরা ভিডিওতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে স্পিড ডিউরেশন নামে একটা অপশন পাচ্ছি, এটার মধ্যে ঢুকে যাব। তো এখানে একটা মূলনীতি আছে, মূলনীতিটা হচ্ছে বাই ডিফল্টভাবে আপনার এই ভিডিওটা 100% থাকবে। হ্যাঁ, বাই ডিফল্টভাবে পার্সেন্টেজটা 100% থাকবে। আপনি যদি 100 নিচে নামেন তাহলে ভিডিওটা স্লো মোশন হবে,
আর 100 যদি উপরে উঠেন তাহলে ভিডিওটা স্পিড হবে, হ্যাঁ। তো আমরা এটা মাথায় রাখার চেষ্টা করব। তো আমরা এখান থেকে প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের 100 আছে এবং আমাদের এটা ডিউরেশনটা হচ্ছে 10.36 সেকেন্ড, ওকে। তো আমরা এখানে 100 থেকে আমরা যদি 70 করে দিই, 100 নিচে নামলাম, তার মানে এটা স্লো হয়ে যাবে। 10 সেকেন্ডের ভিডিওটা আমাদের 15 সেকেন্ড হয়ে গেল, আমরা ওকে প্রেস করলাম। তো ভিডিও ডিউরেশনটাও কিন্তু বেড়ে গেল। এখন যদি আমরা একেবারে ফুল ভিডিওটা দেখি, হালকা কিন্তু স্লো হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা আরও স্লো করি, রাইট ক্লিক, স্পিড ডিউরেশন, আমরা এখান থেকে 70-এর জায়গায় 50 করে দিই। এখন যদি ওকে প্রেস করি, দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু আরও অনেক স্লো হয়েছে, হ্যাঁ। তো আমরা এটা যদি আরও স্লো করতে চাই, রাইট ক্লিক করব, স্পিড ডিউরেশনে যাব, আরও নামায় যদি দিই, 30-এ দিয়ে দিই, দেখেন ভিডিওটা কিন্তু খুবই স্মুথলি চলতেছে। কারণ কি? কারণ হচ্ছে এটার FPS বেশি। যদি FPSটা কম থাকতো, আমরা যদি 23 FPSটা নিতাম ভিডিওটা, তাহলে কিন্তু এটা স্মুথলি চলতো না। তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে স্লো মোশন করতে হয়। এখন আমরা স্পিড মোশন করব। প্রথমে যে আমরা মূলনীতি বলে দিয়েছিলাম সেটাকে অনুসরণ করে আমরা মূলত কাজ করব। আমরা রাইট ক্লিক করলাম, স্পিড ডিউরেশনে চলে গেলাম এবং এখান থেকে আমরা যদি বাড়াই দেই, আমরা জানি যে একটু আগে আমরা স্লো মোশন করেছিলাম, এই জন্য 30-এ আছে। আমরা প্রথমে 100 যদি দিয়ে দিই, স্বাভাবিক গতিতে আনলাম, তারপরে আমরা যদি এটাকে 100কে বাড়িয়ে যদি 200 করে দিই, তার মানে বাড়ালেই কিন্তু আমাদের কি হবে, এটা স্পিড মোশন হবে। আমরা 200 দিয়ে দিলাম, আমরা ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আরও ছোট হয়ে গিয়েছে। আমরা এখন যদি একবারে শুরু থেকে দেখি ভিডিওটা, খুবই তাড়াতাড়ি সাধারণত ফানি টাইপের ভিডিওগুলোতে এগুলো ইউজ করা হয়। আমরা যদি আরও স্লো স্পিড মোশন করি, আমরা স্পিড ডিউরেশনে চলে গেলাম, এটা যদি 300-তে দেই, ওকে দেই, দেখতে পাচ্ছেন আরও স্পিড বেড়ে গেছে। তার মানে আমরা ব্যাপারটা বুঝলাম হচ্ছে, যদি আমাদের এই পয়েন্টটাকে আমরা কমাই তাহলে আমাদের হবে স্লো মোশন, আর যদি পয়েন্টটাকে বাড়াই তাহলে হবে স্পিড মোশন। তো চলুন এখন আমরা রিভার্স ভিডিও দেখে আসি। আমরা এই ভিডিও দিয়ে রিভার্স ভিডিও করব না, আমরা করব হচ্ছে যেটা একটু সামনে চলমান। আমাদের এখানে একটা শিপের ভিডিও ছিল, আমরা এটা টান দিয়ে এখানে এনে রাখলাম, ওকে, চেঞ্জ সিকোয়েন্স দিলাম। তো এখানে একটা স্পিড বোর্ড আছে, এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। এটাকে যদি আমরা রিভার্স করি তাহলে কী হবে? রিভার্স করলে আমাদের পিছনের দিকে যাবে, হ্যাঁ। তো আমরা এটাতে ক্লিক করে আমরা রাইট ক্লিক করি এবং স্পিড ডিউরেশনে যাই। এখানে ছোট্ট একটা অপশন আছে রিভার্স স্পিড, জাস্ট এটাতে অত কাজ নাই। আমরা যদি টিক মার্কটা অন করে দিই, অন করে যদি ওকে প্রেস করি, অটোমেটিকলি কিন্তু এটা রিভার্স হয়ে যাবে। এখন দেখেন এটা পিছনের দিক থেকে আসতেছে, তার মানে এতক্ষণ সামনে গিয়েছিল ভিডিওটা, এখন কিন্তু পিছনের দিকে আসতেছে, তার মানে আমাদের প্রপারলি রিভার্স হয়ে গেছে ভিডিওটা। তো আমরা একটা ফাংশন থেকে কিন্তু 3টা কাজ জেনে ফেললাম, স্লো মোশন, স্পিড মোশন এবং রিভার্স ভিডিও। তো আমরা আজকের টিউটোরিয়ালে সর্বশেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা সর্বশেষ একটা বিষয় জানবো, সেটা জেনে আজকের টিউটোরিয়ালটা শেষ করব। তো আমরা জানি এক্সপোর্টেবল ফাইলটাই মূলত ক্লায়েন্টকে দিতে হয় অথবা আমাদের কাছে সংরক্ষণ করে রাখতে হয়। তো এটা আমরা কিভাবে এক্সপোর্ট দিব? আমরা সরাসরি ফাইলে চলে গেলাম, এখান থেকে আমরা এক্সপোর্ট থেকে মিডিয়াতে চলে গেলাম, ওকে। অথবা আপনি চাইলে শর্টকাটও ইউজ করতে পারেন, Ctrl+M দিয়ে। তো আমি হচ্ছে 2023 ভার্সন দিয়ে দেখাচ্ছি, এই জন্য হয়তো আপনাদের সাথে কিছুটা ফাংশন তারতম্য হতে পারে, কোনো সমস্যা নাই, অত একটা ঝামেলা হবে না। আপনারা একটু মিলে কাজ করে নেবেন, তাহলে হয়ে যাবে আশা করি। তো প্রথমে আমরা চাইলে একটা সিকোয়েন্স নেম দিতে পারি, অর্থাৎ ফাইল নেম, এটা যেই নামে সেভ হবে সেই নাম দিয়ে দিতে পারি। তো আমরা এখানে দিলাম হচ্ছে ক্লাস ভিডিও অথবা ক্লাস 2 দিতে পারি, ওকে। পরে হচ্ছে লোকেশন, মানে এটা কোন জায়গায় থাকবে, অবশ্যই আমরা রাখবো হচ্ছে রেন্ডারের মধ্যে। তো ডেস্কটপে গিয়ে ক্লাস 2 আমরা প্রথমে যে ফাইল ম্যানেজমেন্টটা করলাম, রেন্ডারে চলে যাব এবং এখানে সেভ দিয়ে দিলাম, ওকে। পরে আসছে প্রিসেট অবশ্যই আমরা হাই বিটরেট রাখবো, এটা মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মের জন্যই পারফেক্ট। এবং ফরম্যাটটা রাখবো হচ্ছে H.264, এটা হচ্ছে MP4 একটা ফরম্যাট। প্রিমিয়ার প্রোর ভাষায় এটাকে বলা হয় H.264, আসলে এটা মূলত MP4 এর ফরম্যাট। তো এক্সপোর্ট নিয়ে আমরা সামনের কোনো ক্লাসে হয়তো বিস্তারিত আলোচনা করব। আজকে আপাতত আমরা এই কয়েকটা ফাংশনই দেখছি, এগুলা আমরা একেবারে এনশিওর করে তারপরে সরাসরি আমরা নিচ থেকে একটা এক্সপোর্ট নামে একটা অপশন পাবেন। তো আমরা এখান থেকে এক্সপোর্টে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কয়েক সেকেন্ড এটা সময় নিচ্ছে, ওকে। আমাদের এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমরা কোথায় পাবো? আমাদের মূল যে ফাইলটা আছে ক্লাস ভিডিও রেন্ডার, এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন, অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই বেল বাটন অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো
আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রিপল ক্লিক একাডেমির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।